2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন ছাত্র আন্দোলনে ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিনই একটি ভিডিওতে দেখা যায় এক যুবক হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এই হলো পদ্মা সেতু, দেশের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা এখন আমার। ওই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জামায়াত বিএনপির ইন্ধনে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে রেঞ্জ পাতি ব্যবহার করে খুলে নেওয়া হয় পদ্মা সেতুর নাট। তবে সে সময় পদ্মা সেতুর নির্মাণ শ্রমিকেরা জানিয়েছিলেন কাজ পুরো শেষ হয়নি, যে কারণে নাট ঢিলে করে কোনো রকমে লাগানো ছিল। তো আমাদেরকে বলছে এভাবে থুয়া যেতে, আমরা হালকা টাইট দিয়ে গেছি। আমরা এসে দেখি যে অনেকগুলা নাট খুলে নিয়ে গেছে। পরবর্তীতে হাত দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বায়েজিদকে শনাক্ত করে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হয়েছিল বলে জানা যায়। বিষয়টি সে সময় সারা দেশে ছড়িয়ে পড়েছিল। পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বায়েজিদ বাংলা এডিশনকে জানায়, ওই ঘটনায় তাকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছিল। 7 দিনের রিমান্ডের নামে আমাকে 10 দিনের রিমান্ডে রাখা হয়। কারোর সাথে আমি দেখা করতে পারি না, ফ্যামিলির সাথে, এবং বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়। এবং রিমান্ডে যখন ছিলাম একটা বদ্ধ রুমের ভিতরে ছিলাম। ওই রুমের ভিতরে বসে আমাকে বিভিন্ন ইলেকট্রিক শক এবং আরো কি, এগুলো আসলে আমার জানা নেই। বায়েজিদ জানায়, সে জেলে থাকা অবস্থায় তার বাড়িতে হামলা চালানো হয়। জেল থেকে বের হওয়ার পরও বিভিন্ন সময় তাকে হামলা করা হয়েছিল। বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বায়েজিদ। 3 বছরের বাচ্চা, ও এই ঝামেলা থেকে রেহাই পায় না। তারা 3-4 মাসের মতো বাসা থেকে পালিয়েছিল। ভাইয়ের প্রমোশন হয় না, বিভিন্ন ঝামেলায় জর্জরিত ছিল। এবং আমি জেল থেকে আসার পরে আমি 4 বারের আক্রমণের শিকার হয়েছি। তো বিভিন্নভাবে হুমকি দুমকি দেওয়া হয়েছে যে তুমি দেশের বাইরে চলে যাও, এদেশে থাকলে তোমাকে মেরে ফেলা হবে। বায়েজিদ দাবি করেন, জনসচেতনতার উদ্দেশ্যে তিনি ওই দিন ভিডিও করেছিলেন, এছাড়া তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। একটা বোকা মানুষ, পাগলও তাই পদ্মা সেতু নাট খুলতে যাবে না কেন? এখানে আমার লাভ লস কি? তো আমি সচেতনতার জন্য করতে গিয়ে আমি ঝামেলায় পড়ছি। তো আমার মতো যারা আছে আর কেউ যেন এভাবে মানে সত্য বলতে গিয়ে যেন বাধার সম্মুখীন না হয়, এইটাই আমার আবেদন থাকবে সবার কাছে। মিথ্যা মামলা করে তাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেন বায়েজিদ। দেশের পরিবর্তিত অবস্থায় হাসিনার আমলে করা ভিত্তিহীন মামলা থেকে রেহাই পাওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী বায়েজিদ। সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান তিনি। তো আমি চাই যে আমার মামলা এখনো চলমান, এই মামলা থেকে আমি মুক্তি চাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রের যারা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের কাছে আমার একটাই আবেদন যে এই মামলা থেকে আমি সসম্মানে এই মামলা থেকে খালাস পাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে 2 দফায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এখন ব্রিফ করছেন জনসংহতির প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই ঈদে জামা জুতো দেখুন, আচ্ছা দেখুন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, যার উপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিশেষত আন্দোলনকারী রাজনৈতিক দল সহ দেশের জনগণ ভরসা রেখেছেন। আমরা মনে করি এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। তার এখানে মাঝখান থেকে সরে যাওয়া অথবা দায়িত্ব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে এটা আলোচনার বিষয়ই হতে পারে না। কাজেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি মনে করেছিলেন যে এখানে নানান প্রতিকূল বাস্তবতায় তিনি আসলে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তার মনে প্রশ্ন জন্ম দিয়েছিল, এই প্রশ্ন তিনিও মনে করেন এখন যে এটার আর কোনো সুযোগ নেই। বাংলাদেশের এই ঐতিহাসিক পর্ব দায়িত্ব পালন করে যাওয়া এবং এটাকে সম্পন্ন করা, এটা তিনি, তার উপর ঐতিহাসিক দায়িত্ব, সেটা তিনি করবেন। এবং সমস্ত রাজনৈতিক দল সহ দেশের সকল প্রতিষ্ঠান, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি সহযোগিতা চেয়েছেন। আমরাও মনে করি দেশের রাজনৈতিক দলগুলো এবং দেশের শ্রেণী পেশার শিক্ষার্থী সকলে মিলে এবং দেশের যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেনাবাহিনী, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ বাহিনী সহ বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠান আজকে এই সরকারের যে সহযোগিতার প্রয়োজন সেটা তারা করবেন এই উত্তরণ পর্বকে সম্পন্ন করার জন্য। আমরা এও বলেছি কোনোভাবে
যাতে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি না হয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথেও সরকারের এমন কোনো সম্পর্কের জায়গা ঘাটতি সৃষ্টি না হয় যাতে করে মনে হয় যেন সরকারের সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এই ব্যাপারে আমাদের সকলেরই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং সরকারকে উদ্যোগ নিতে হবে যে এই প্রশ্নগুলো কোথাও যদি ঘাটতি কিংবা কেউ কেউ যদি নানাভাবেই এমন পরিস্থিতি কিংবা এই ধরনের প্রশ্নের জন্ম দিয়ে থাকেন তাহলে সেগুলো দ্রুতই মীমাংসা করে আমাদেরকে একটা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের জায়গায় যেতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে, বিদেশি দোসরদের নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদেরও সকলের আশঙ্কা, সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এক নির্বাচনের মধ্য দিয়ে সম্পন্ন করে বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের সূচনা ঘটাতে হবে। সেই প্রক্রিয়া আমরা সবাই মিলে করব। এইটা আমরা সবাই মিলে একটা আশার জায়গায়, আস্থার জায়গায় এসেছি। আশা করি আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাই ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এবং সেখানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে সকলেই বিশ্বাস করেন, বিশেষ করে গণতান্ত্রিকামী জনগণ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয়। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে, অপরদিকে এক অনিশ্চিতকর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন। এ কারণেই জনগণ প্রতিদিন, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও আনফরচুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে। সম্মানিত সভাপতি, প্রিয় রাজনৈতিক সহকর্মী, ভাই ও বোনেরা, আমি একটি বিষয়ে গণতান্ত্রিকামী জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু এটি আজকে বিভিন্ন বক্তার বক্তব্যেও ফুটে উঠেছে কথাটি। তবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিস্ট তাবেদার অপশক্তির পুনর্বাসনের পথরোধ করা সম্ভব। আমরা নিজ নিজ দলীয় আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রক্রিয়া বা পদ্ধতিগত বিরোধ দৃশ্যমান হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, অন্তর্বর্তী গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আলোচনায় এসেছে শিরক আখ্যা দিয়ে বটগাছ কেটে ফেলার বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বটগাছ কাটার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশের কয়েকটি গণমাধ্যম এ নিয়ে খবরও প্রচার করে। এর মধ্যে প্রথম আলোর নিউজের হেডলাইন করা হয়, শিরক আখ্যা দিয়ে কাটা হলো শতবর্ষী বটগাছ। তবে আসলেই কি বটগাছটি শতবর্ষী ছিল এবং শিরক আখ্যা দিয়েই কি বটগাছটি কাটা হয়েছে? গত 5 মে মাদারীপুরের আলমমীরের কান্দি এলাকায় কয়েকজন মাদ্রাসা ছাত্র মিলে একটি বটগাছ কাটছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বটগাছের গোড়ায় নারীরা শিরনি ও মিষ্টি দেয়, কেউ কেউ লাল কাপড় বাঁধে। তারা গাছটিকে দেবতা মনে করে পূজা করেন, যা ইসলামের শিরক হিসেবে গণ্য করা হয়। তাই তারা গাছটি কাটার উদ্যোগ নিয়েছে। গাছ কাটার বিষয়ে প্রথম আলো এমন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, বাস্তবে এমন কিছুই ঘটেনি।
বট গাছটি একজনের ব্যক্তিগত জমিতে বেড়ে ওঠে। নদী ভাঙনে তিনি অন্যের জায়গায় আশ্রয় নিয়ে বসবাস করছেন। নিজের জায়গা পরিষ্কার করে ঘর তুলে সেখানে বসবাস করার উদ্দেশ্যে তিনি গাছটি বিক্রি করেছেন। কি করছি, আমি বাড়ি আছে পরের জায়গা নদী ভাঙনে, এখন ওই জায়গাটা আমার নিজস্ব, ওই গাছটা কাটিয়ে পরিষ্কার করতে পারলে আমি বাড়ি করতে পারি। গাছ কাটা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে গাছটি তাদের একজনের কাছে বিক্রি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই গাছ কাটার উদ্যোগ নেয় তারা। প্রথমে গাছ কাটার জন্য মানুষ খোঁজা হয়। গাছ কাটার খরচ বাবদ যত টাকা চাওয়া হয় তার থেকে গাছের দামই কম। তাই মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়েই নিজেরাই গাছ কাটার সিদ্ধান্ত নেন তারা। যারা কাটে তাদেরকে দেখাইছি, অনেক টাকা চাইছে, প্রায় 12,000 টাকা চাইছে গাছ কাটতে। তো গাছের দামও নাই এরকম 12,000 টাকা, 5,000 টাকা গাছের দাম হবে। আমরা নিজেরাই কাটতে গেছি, আমরা মাদ্রাসার ওস্তাদ, ছাত্র এবং মাদ্রাসার মুহিদ্দিন যারা, তাদেরকে নিয়ে গাছটা আমরা কি করছি ওখানে কাটার জন্য গেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়। এরপর বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়। এরপর এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। 12 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী মালিক গাছটি বিক্রি করে। মাদ্রাসার একজন হুজুরের কাছে গাছটি বিক্রি করায় তিনি শিক্ষার্থীদের নিয়ে এসে গাছটি কাটা শুরু করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কিছু হুজুর হচ্ছে তারাই কাটছেন, সেটা যেই তদন্ত কমিটিকে তদন্ত করতে দেওয়া হয়েছিল তারা একটি রিপোর্ট জমা দিয়েছেন। নদীর তীরবর্তী জায়গাটা হওয়ার কারণে তিনি বর্তমানে অন্য জায়গায় থাকেন, কিন্তু এখন আশা করছেন যে অন্য যেখানে ভাড়া বাসায় থাকেন সেটার বদলে নিজের জায়গা বসবাস করবেন। উনি মূলত একজন হুজুরের কাছে বিক্রি করেছিলেন। হুজুর হচ্ছে ওই মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে মাদ্রাসার ছেলেপেলে নিয়ে তারা কাটতে এসেছিলেন। ঘটনাটি খুবই স্বাভাবিক হলেও প্রথম আলো বিষয়টিকে বিতর্কিত করে তোলে। পত্রিকাটি এমন একটি ন্যারেটিভ নিয়ে নিউজ করে যেন হুজুররা স্বপ্রণোদিত হয়ে শিরক আখ্যা দিয়ে বটগাছটি কেটে ফেলছেন। প্রথম আলো দাবি করলেও গাছটি শতবর্ষী না, মাত্র 36 বছরের পুরনো গাছ এটি। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। এদিকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন নেতারা। মঞ্জু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত হলেই নির্বাচনের রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের মঙ্গল হবে না বলেও জানিয়েছেন নেতারা। সব ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। বেশি সময় ক্ষেপণ করলে সমস্যার সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। গ্রিন লিকুইড পাওয়া যাচ্ছে 50 টাকা ছাড়ে এখন মাত্র 220 টাকায়। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকে। প্রফেসর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, তার রিফর্ম, তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবে। স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন
এবং 30 জুনের ওই পারে যাবেন। ইলেকশনটা 30 জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন, এবং এতে সবাই এ যেন ইউক্রেন যুদ্ধের নিত্যকার চিত্র। যুদ্ধের 3 বছরের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা পরেই রাশিয়ার অন্যতম বড় বিমান হামলার শিকার হলো ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর। শুক্রবার রাতভর কিয়েভ, দোনেৎস্ক, ওডেসা, খার্কিভ ও খেরসন অঞ্চলে একযোগে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, শুধু কিয়েভেই 250টি ড্রোন এবং 14টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। রাশিয়া এখন পশুর মতো আচরণ করছে। আমি চাই ট্রাম্প এটা দেখুক। আমি জানি না উনি কেমন মানুষ, বুদ্ধি নেই, পাগল হয়ে গেছে। পুতিন যা করছে ওরা কি সত্যিই দেখতে পাচ্ছে না পুতিন কি করছে? মন্ত্রণালয় দাবি করেছে, দোনেৎস্কের পূর্বাঞ্চলের ওদ্রাদনে এবং আরও 2টি এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার রাতে ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনায়, যেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে একটি সমন্বিত হামলা চালানো হয়েছে। এছাড়া একটি ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং একটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানেও হামলা চালানো হয়। রুশ বিমান হামলার মধ্যে স্থানীয় সময় শনিবার 307 জন করে বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ফিরেছে 307 জন রুশ সেনা। একই সংখ্যক ইউক্রেনীয় বন্দীও ছাড়া হয়েছে। এর আগে শুক্রবার 390 জন করে সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তি দেয়া হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিমে ডুবে যায়। এ যেন এক চিরচেনা দৃশ্য। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন, সূর্য বছরের প্রতিটি দিন পূর্ব দিকের ঠিক একই জায়গা থেকে ওঠে না, আর পশ্চিমের একই জায়গায় ডুবে যায় না? তাহলে কি এর কারণ? দর্শক, শুনলে অবাক হবেন। এই প্রাকৃতিক রহস্যের যে ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে, তা মিলে গেছে কোরআনের একটি আয়াতের সাথে, যা নাজিল হয়েছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আরবিতে মাশরিক শব্দের অর্থ পূর্ব আর মাগরিব শব্দের অর্থ পশ্চিম। এই হিসেবে অর্থ দাঁড়ায়, তিনি 2 পূর্ব দিকের প্রভু আর 2 পশ্চিম দিকেরও প্রভু। আয়াতের এমন অর্থ করলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, পৃথিবীর 2টি পূর্ব দিক আর 2টি পশ্চিম দিক থাকা কিভাবে সম্ভব? আমরা তো জানি পৃথিবীর একটি মাত্র পূর্ব আর একটি মাত্র পশ্চিম। তাহলে এই 2 পূর্ব ও 2 পশ্চিম বলতে আসলে কি বোঝানো হয়েছে? দর্শক, আরবিতে মাশরিক শব্দটি এসেছে শারাকা থেকে, যার অর্থ আলোকোজ্জ্বল হওয়া, এবং মাগরিব শব্দটি এসেছে গারাবা থেকে, যার অর্থ ডুবে যাওয়া। আরবি ভাষাবিদগণ বলছেন, মাশরিক অর্থ আলোকোজ্জ্বল হবার স্থান আর মাগরিব অর্থ ডুবে যাওয়ার স্থান। ঠিক যেভাবে সাজাদা অর্থ সেজদা করা আর মসজিদ অর্থ সেজদা করার স্থান, জালাসা অর্থ বসা আর মাজলিস অর্থ বসার স্থান। কাজেই সূর্য যেহেতু পূর্ব দিকে আলোকোজ্জ্বল হয়ে উদিত হয়, তাই পূর্বকে আরবিতে মাশরিক বলে, আর পশ্চিমে গিয়ে অস্তমিত হবার কারণে তাকে মাগরিব বলে। অর্থাৎ মাশরিক মাগরিবের মূল অর্থ পূর্ব বা পশ্চিম নয়, বরং সূর্যের উদয়াচল আর অস্তাচলের স্থান, আকাশে উদিত ও অস্তমিত হবার জায়গা। কোরআনের ব্যাখ্যাকারকগণও তাদের তাফসিরের কিতাবে সূরা রহমানের 17 নম্বর আয়াতের এমন অর্থই করেছেন, তিনি 2 উদয়াচল ও 2 অস্তাচলের নিয়ন্ত্রক। মুফাসসিরগণ এই 2 উদয়াচল ও অস্তাচলের তাফসির করেছেন এভাবে, একটি হলো গ্রীষ্মকালের উদয়াচল এবং দ্বিতীয়টি হলো শীতকালের উদয়াচল। অস্তাচলের ব্যাপারটাও ঠিক অনুরূপ। এই কারণে উভয়কে দ্বিবচন শব্দে উল্লেখ করেছেন। ঋতু অনুযায়ী উদয়াচল ও অস্তাচলের ভিন্নতায় মানুষ ও জিনদের জন্য রয়েছে বহু উপকারিতা, তাই এটাকেও নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। মুফাসসিরগণের এই ব্যাখ্যা মেনে নিয়েছেন আধুনিক বিজ্ঞানীরাও। তারা বলছেন, বছরের প্রতিদিন সূর্য আকাশে ভিন্ন ভিন্ন কোণ তৈরি করে উদিত ও অস্তমিত হয়। যেমন গ্রীষ্মে সূর্য অনেক উত্তরে ওঠে আর শীতে দক্ষিণ দিকে।
এ কারণেই বছরের সবচেয়ে দীর্ঘতম দিন অর্থাৎ 21 জুন সূর্য উঠতে পারে উত্তর পূর্বে, আবার সবচেয়ে ছোট দিন অর্থাৎ 21 ডিসেম্বর উদিত হয় দক্ষিণ পূর্বে। যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী সম্প্রতি রটারডাম শহর থেকে নেওয়া সূর্যপথের একটি চিত্রে দেখা যায় জুনে সূর্য ওঠে ঠিক পূর্ব থেকে উত্তর দিকে প্রায় 50 ডিগ্রি কোণে, আর ডিসেম্বরে ওঠে পূর্ব থেকে দক্ষিণ দিকে প্রায় 40 ডিগ্রি কোণে। এই দুইয়ের ব্যবধান প্রায় 90 ডিগ্রির কাছাকাছি। এটাই হলো দুই উদয়াচল বা দুই পূর্ব দিক। ঠিক তেমনি অস্তাচলেও এমন দুটি ভিন্ন পয়েন্ট রয়েছে। আধুনিক জ্যোতির্বিদ্যা বলে পৃথিবীর কক্ষপথ ও ঘূর্ণনের কারণে সূর্য প্রতিদিন একটু একটু করে আলাদা কোণে ওঠে ও অস্ত যায়। সূর্যের এই বৈচিত্র্যপূর্ণ গতি বিজ্ঞান আবিষ্কার করেছে কিছু শতাব্দী আগে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এই বৈচিত্র্যপূর্ণ উদয় ও অস্তাচলের বিষয়টি 1400 বছর আগেই জানিয়ে দিয়েছেন, তাও আবার ছোট্ট একটি আয়াতেই। এটি কেবল কোরআনের ভাষাগত গভীরতা নয়, বরং এটি একটি বিজ্ঞানসম্মত বাস্তবতাও। একই সাথে প্রমাণ করে কোরআন শুধুই ধর্মগ্রন্থ নয়, বরং এটি এমন একটি জ্ঞান ভাণ্ডার যেখানে আকাশ, পৃথিবী, প্রাণীজগৎ এমনকি সময় ও স্থান সম্পর্কেও ইঙ্গিত রয়েছে। দুই পূর্ব ও দুই পশ্চিমের এই আয়াত আরও প্রমাণ করে কোরআন কখনো বিজ্ঞানের সাথে বিরোধে জড়ায় না, বরং বিজ্ঞান যত এগিয়ে যায় কোরআনের গভীরতা ততই স্পষ্ট হয়। সময়ের সাথে সাথে শক্তিশালী হয়ে উঠছে মুসলিম বিশ্ব, আর তাতেই ভয় ধরেছে বিশ্বের অনেক ক্ষমতাধর দেশের। দীর্ঘদিনের জুলুম আর নিপীড়ন থেকে মুক্ত হতে একজোটে আসতে চাচ্ছে মুসলিম বিশ্ব। তবে সেখানেও বাধা হয়ে রয়েছে চুক্তি, পারস্পরিক আত্মমর্যাদা আর বিশ্বমরলদের নৈপথ্য কলকাঠি নাড়া ছাড়া। তারপরও ইরানের নেতৃত্বে এবার হয়তো এক ছাতার নিচে আসতে যাচ্ছে মুসলিম দুনিয়া। খামেনি ঘোষণা করেছে এবার ইসরায়েল সহ নেতানিয়াহুর দোসরদের ছাড় দেয়া হবে না। বুদ্ধিমান ট্রাম্প সেটা আগেই টের পেয়েছেন, যে কারণে সব রাগ ক্ষোভকে গোপন করে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়নে ছুটে গেছেন সৌদি আরব, কাতার আর আরব আমিরাতে। কেন এখন পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে গোটা দুনিয়ায় মুসলিম বিশ্বকে সমীহ করছে, চলুন জেনে নিই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ নানা সময় শিকার হয়েছে অপশক্তির। তাদের অধিগ্রহণে থাকা প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে লুট হয়েছে রাজ্য ক্ষমতা পর্যন্ত। সব শেষ বড় আকারে মুসলিম রাষ্ট্রের অধপতন ঘটে সাদ্দাম হোসেনের রাজত্ব হটানো দিয়ে। এরপর বেশ কয়েকটি মুসলিম দেশ আগ্রাসনের শিকার হয়। এ কারণে মুসলিম দেশগুলো প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে। ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বিশ্বব্যাপী 180 কোটিরও বেশি অনুসারী রয়েছে। মুসলিমরা বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ। আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে ইসলামী দেশগুলোর সম্মিলিত অর্থনীতির এখন $7.7 ট্রিলিয়ন পৌঁছে গেছে। একটি রিপোর্ট অনুযায়ী গত 10 বছরে ইসলামী ফান্ডের বাজার 300 গুণ বৃদ্ধি পেয়েছে। ইয়াহু ফাইন্যান্স সম্প্রতি 30টি সবচেয়ে শক্তিশালী ইসলামিক দেশের তালিকা প্রকাশ করেছে, যেখানে মোট জনসংখ্যার কমপক্ষে 50% মুসলিম। এই ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশগুলির তালিকা তৈরি করা হয়েছে। ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান থেকে শুরু করে তেল সমৃদ্ধ সৌদি আরব, ইরান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াও রয়েছে এই তালিকায়। প্রথম স্থানে রয়েছে তুরস্ক। আনুষ্ঠানিকভাবে ইসলামিক দেশ না হলেও জনসংখ্যার বেশিরভাগই মুসলিম। ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্ক সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, বিশেষ করে সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে অভিযোগ রয়েছে। তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম দেশ হিসেবে সামনে এসেছে। উন্নত সামরিক ড্রোন তৈরিতে দক্ষতা চোখে পড়ার মতো। বিপদের সময় কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের স্বয়ংসম্পূর্ণ থাকার মতো সক্ষমতা রয়েছে ইরানের 19 বছর বয়সী নাগরিকদের 18 মাস বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ নিতে হয়। ইরানে রয়েছে 1315 আর্মড ফাইটিং ভেহিকল। মিসাইল শক্তির দিক দিয়েও পিছিয়ে নেই খামেনির দেশ। ইরানের দূরপাল্লার বা স্বল্প পাল্লার শক্তিশালী প্রায় 1000-এর বেশি মিসাইল রয়েছে। ইরানের এই মিসাইল শক্তি ইসরায়েলের যে কোনো স্থান ছাড়াও মধ্যপ্রাচ্যের যে কোনো স্থান অতিক্রম করে পূর্ব ইউরোপ পর্যন্ত হামলা করতে সক্ষম।
ঐতিহাসিকভাবে তেল সমৃদ্ধ একটি দেশ সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই রাজতন্ত্র রাজনৈতিক এবং সামরিক ইস্যুতে দৃশ্যত কিছু দূরত্ব বজায় রাখে, অথচ বিশ্বের একমাত্র দেশ এটি যারা অস্ত্র আমদানিতে সর্বোচ্চ অর্থ ব্যয় করে থাকে। দেশটিতে এমন কিছু অত্যাধুনিক সমরাস্ত্র রয়েছে যেগুলো মার্কিন সেনাবাহিনীতেও প্রচলন হয়নি। দেশটির জাতীয় বাজেটের ৭৫% এবং রপ্তানির আয়ের ৯০% আসে তেল থেকে। সমগ্র বিশ্বের ভূগর্ভের অভ্যন্তরে খনিজ তেলে যে মজুদ রয়েছে তার 1/৫ সৌদি আরবে। পরিমাণে যা ৬২,০০০ কোটি ব্যারেল। তেল ছাড়াও দেশটি রয়েছে গ্যাস ও স্বল্প পরিসরে স্বর্ণের খনি। বিশ্বের শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে কাতার আর মিশরের নামও উচ্চারিত হয় সম্মানের সাথে। বিশেষ করে কাতারের শক্তিশালী অর্থনীতি দেশটিকে মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। প্রায় ৩৪ মিলিয়ন মুসলিম জনসংখ্যার আরেক দেশ মরক্কো। দেশটির মাত্র ১% জনগণ ভিন্ন ধর্মাবলম্বী। সামরিক শক্তিতে মুসলিম দেশের মধ্যে মরক্কো অনেক এগিয়ে। তাদের যে পরিমাণ মজুতকৃত তেল আছে তা দেশটির জন্য অনেক বড় ধরনের সাপোর্ট বলে মনে করা হয়। এটাকে তাদের জীবনী শক্তি হিসেবে দেখা হয়। যুদ্ধাস্ত্রে ব্যবহৃত যে কোনো ধরনের তেল তাদের কাছে আছে। প্রতিদিন ১৬০ ব্যারেল তেল উত্তোলন করা হয় মরক্কোয়। এরপরে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভারত ও পাকিস্তানের মতো অন্যান্য এশীয় প্রতিবেশীদের তুলনায় সামরিক শক্তির দিক থেকে অতটা এগিয়ে নয়। তবে বিশ্বব্যাংকের মতে দেশটি একটি শক্তিশালী অর্থনীতি হিসেবে উঠে এসেছে। তালিকায় রয়েছে পাকিস্তানও সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী, অন্যতম পরমাণু শক্তিধর দেশ। তালিকায় রয়েছে মালয়েশিয়ার নামও। বিগত কয়েক বছরে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মালয়েশিয়া। বিশ্বের বিভিন্ন সংস্থাগুলি দেশব্যাপী আয়োজিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই 3 দিনব্যাপী ভূমি মেলা 2025 আয়োজনের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। যারা আয়োজনের সঙ্গে যুক্ত তাদের সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও শুভকামনা। আপনারা জানেন বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় মাথাপিছু জমির পরিমাণ অনেক কম। এ কারণে এখানে জমির গুরুত্ব অনেক বেশি এবং জমি নিয়ে বিরোধও বেশি। ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের পারমাণবিক কর্মসূচি থেকে আর পিছিয়ে আসা সম্ভব নয়, ঠিক যেন বর্জ্যের মতো গর্জে ওঠে একথা জানালেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। তার সাফ কথা, পারমাণবিক ইস্যুতে আমাদের পথ আমরাই ঠিক করব, বাইরের কেউ নির্দেশ দিতে আসতে পারবে না। মোহাম্মদ ইসলামির বরাতে ইরানের স্থানীয় গণমাধ্যম আইএফপি জানিয়েছে, নানাবিধ নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করেও ইরান পারমাণবিক প্রযুক্তিতে এমন জায়গায় পৌঁছেছে যা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে অনেক দেশ অর্জন করতে পেরেছে। ঠিক একদিন আগেই রোমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের মধ্যস্থতায় বৈঠকে বসেছিল ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছিল আলোচনার মূল বিষয়। যুক্তরাষ্ট্র যখন স্পষ্ট জানিয়ে দিল ইরান যেন একেবারে বন্ধ করে দেয় এই কার্যক্রম, ঠিক তখনই গর্জে উঠলেন ইসলাম। তার মতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা আমাদের অধিকার। শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিজেদের মাটিতে আমরা এই প্রযুক্তি এগিয়ে নেব। কোনো বাইরের শক্তির দয়ায় নয়, নিজেদের সিদ্ধান্তে এই কাজটি করব আমরা। খামেনির ইরানের একটাই কথা, শান্তিপূর্ণভাবেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। সক্ষমতা থাকলেও পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করবে না। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব সবসময় প্রত্যাখ্যান করে আসছে তারা। এদিকে দুই দেশের মধ্যে বৈঠকের পরও যদি পারমাণবিক চুক্তিতে রাজি না হয় ইরান, তবে হামলা চালানো হবে। ট্রাম্পের এমন হুমকিও নতুন কিছু নয়। অথচ এই ট্রাম্পই 2018 সালে ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলে নিজের কলম দিয়ে ছেড়ে ফেলেছিলেন পূর্ববর্তী পারমাণবিক চুক্তিটি। আজ
দীর্ঘ ইউক্রেন যুদ্ধ এখনো অব্যাহত, তবে এর মধ্যে আরেক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায়। এবার লক্ষ্য ন্যাটোর নতুন বন্ধু ফিনল্যান্ড। দুই দেশের মাঝে রয়েছে প্রায় 1340 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এই সীমান্ত জুড়ে রাশিয়া এখন নিঃশব্দে গড়ে তুলছে নতুন সামরিক ঘাঁটি, মোতায়েন করছে সেনা এবং আধুনিকায়ন করছে পুরনো সামরিক অবকাঠামো। বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু ইউক্রেন যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ নয়, বরং ফিনল্যান্ডের 2023 সালের এপ্রিলের ন্যাটোতে অন্তর্ভুক্তি রাশিয়ার জন্য কৌশলগত দিক থেকে হুমকি হয়ে উঠেছে বলেই এই তৎপরতা। রাশিয়ার এই গোপন সামরিক তৎপরতা আতঙ্ক ছড়াচ্ছে বাল্টিক অঞ্চলের অন্যান্য প্রতিবেশী দেশ যেমন লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়াতেও। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে কামেনকা অঞ্চলে রাশিয়া ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 130টির বেশি সেনা তাঁবু স্থাপন করেছে, যা অন্তত 2000 সৈন্য রাখার জন্য পর্যাপ্ত। এছাড়া রাশিয়া পেট্রোঝাবোদস্ক শহরের আশেপাশে নতুন 3টি বিশাল গুদাম নির্মাণ করেছে, যার প্রতিটিতে 50টির বেশি সাজোয়াজান সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলটি ভবিষ্যতে ন্যাটো মস্কো সংঘাতের সম্ভাব্য সদর দফতর হয়ে উঠতে পারে। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने रूस पर अमेरिकी हाइपरसोनिक मिसाइल तकनीक चुराने का गंभीर आरोप लगाया है। राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने एक बड़ा बयान देते हुए कहा कि रूस ने अमेरिका की हाइपरसोनिक मिसाइल तकनीक चुरा ली थी। ट्रंप ने ये बात एक सैन्य दीक्षांत समारोह के दौरान कही। उन्होंने ये भी बताया कि ये चोरी बराक ओबामा के राष्ट्रपति कार्यकाल के दौरान हुई थी। ट्रंप ने कहा कि हमारे कैडेटों ने आज खुद का हाइपरसोनिक रॉकेट बनाने की चुनौती ली है। हम ऐसे रॉकेट बना रहे हैं, लेकिन हमारा डिजाइन चोरी हो गया था। हम इसके असली डिजाइनर थे और ओबामा प्रशासन के समय रूस ने इसे चुरा लिया था। We had ours stolen. We are the designer of it. We had it stolen during the Obama administration. They stole it. You know who stole it? The Russians stole it. Something bad happened, but we're the designer of it, and we're now building them, and lots of them. ट्रंप ने कैडेटों से कहा कि वे दुनिया की सबसे ताकतवर सेना का हिस्सा बनने जा रहे हैं। उन्होंने कहा, मैंने अपने पहले राष्ट्रपति कार्यकाल में अमेरिकी सेना का दोबारा निर्माण किया। पहले किसी ने भी ऐसा नहीं किया था। इस दौरान ट्रंप ने अमेरिका की मौजूदा सरकार और बाइडेन प्रशासन की सैन्य नीतियों पर भी हमला बोला। उन्होंने कहा कि सेना का ध्यान सिर्फ एक काम पर होना चाहिए, दुश्मनों को हराना और देश की रक्षा करना। उन्होंने कहा, सेना का असली काम दुश्मनों को हराना, अमेरिका के झंडे और मूल्यों की रक्षा करना है। ड्रैग शो कराना या विदेशी संस्कृतियों को बदलना सेना का काम नहीं है। ये है देश की राजधानी दिल्ली, जहां आज सड़कों पर निकलना आसान नहीं, बस इतना समझ लीजिए कि डूब कर जाना है। ये है देश की राजधानी दिल्ली, जहां आज सड़कों पर निकलना आसान नहीं, बस इतना समझ लीजिए कि डूब कर जाना है। बेमुरव्वत मौसम बार बार बेबस दिल्ली का इम्तिहान ले रहा है, ये जानकर भी कि दिल्ली एनसीआर की सड़कों का गला मानसून की आहट सुनकर ही सूखने लगता है। इसके बावजूद बेईमान मौसम ने मई में मानसून लाकर जो तूफान खड़ा किया बन गई और एनसीआर निशाना। जगह जगह जलभराव हुआ, पेड़ टूट टूट कर शाख के पत्तों की तरह गिरे, खंभों के तार टूटे तो बिजली गुल हो गई। कुछ घंटों की बारिश के बाद बेहाल पूरी दिल्ली हो गई। शुक्र है कि रविवार है तो सड़कों पर दफ्तर जाने वालों का रेला नजर नहीं आ रहा, वरना रोड पर जाम के भयानक हालात हो जाते। दिल्ली और आसपास के इलाकों में रविवार सुबह हुई तेज बारिश ने लोगों को गर्मी से तो राहत दी, लेकिन साथ ही कई इलाकों में पानी भर जाने से लोगों को भारी मुश्किलात का सामना करना। গাজায় গণহত্যা বন্ধে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বের নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। 22 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেয়া এক টেলিভিশন ভাষণে আরব দেশগুলোকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের নীরবতার কারণেই ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার দুঃসাহস করছে, কারণ তারা ভাবছে এসব অন্যায়ের প্রতিশোধ নেয়ার কেউ নেই।
ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তাকে বিপজ্জনক অভিহিত করে ইয়েমেনি যোদ্ধাদের নেতা বলেন, এ ব্যাপারে যারা নীরব আখেরে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কেবল দুনিয়ায় নয়, আখেরাতে আল্লাহর কাছেও তাদের অপরাধী হিসেবেই হাজির হতে হবে। মজলুমের পাশে দাঁড়ানো শুধু ফিলিস্তিনিদের প্রতি দায়বদ্ধতা নয়, আল্লাহর কাছেও দায়বদ্ধতা। এ বাস্তবতায় সমগ্র মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে ঠেকিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে একের পর এক প্রাণহীন বিবৃতি প্রকাশ করে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই অভিযোগ তুলে ইয়েমেনিদের নেতা আরো বলেন, গাজার ভয়াবহতা এমনকি অনেক ইহুদির মধ্যেও আলোড়ন তুলেছে। খোদ ইসরায়েলের ভেতরে বসে তারা এর প্রতিবাদ করছে, অথচ মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে। ব্যাপক অর্থ প্রতিপত্তি আর বিশাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে বসে আছে এক একটি মুসলিম দেশ, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না। অন্যদিকে গণহত্যা ও দুর্ভিক্ষে মারা যাচ্ছে গাজাবাসী। গাজা ভূখণ্ডে ইসরায়েলের তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারী মানুষের মৃত্যু সমগ্র মুসলিম উম্মার অপমান বলে উল্লেখ করেন হুতি নেতা। তার মতে, যতদিন মুসলিমরা ইসরায়েলকে ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে না, ততদিন তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার দুঃসাহস করে যাবে। তবে পরিস্থিতি যাই হোক, সীমিত সক্ষমতা নিয়েই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে বলে আবারও অঙ্গীকার জানিয়েছেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। এ সময় তিনি গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে ইয়েমেনিদের একের পর এক মিসাইল হামলার চিত্র তুলে ধরেন। 18 মার্চ থেকে 22 মে পর্যন্ত ইসরায়েলে 37টি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তার বাহিনী। যতদিন গাজা যুদ্ধ চলবে, ততদিন ইয়েমেনিরা এই প্রতিরোধ চালিয়ে যাবে বলেন তিনি। সম্প্রতি গাজায় হামলা আরো জোরালো করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেবল 22 মের হামলায় গাজায় নতুন করে 85 জনের মৃত্যু হয়েছে। এ পর্যায়ে এসে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এই যুদ্ধকে নিষ্ফল বলে অভিহিত করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। It's good luck. Good luck পেনের সফট অয়েল বেসড ইঙ্ক ও টাংস্টান কার্বাইড বল লেখাকে করে আরো। প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে করিডোরের মতো বিষয় সিদ্ধান্ত এই সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিক বলেন, করিডোর বন্দরের বিষয়ে সিদ্ধান্ত হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের আশ্বাসে বিশ্বাস রাখতে চায় তার দল। ईरान ने इस बार सीधे इजरायल को धमकी दे दी है। ईरानी सेना के कमांडर ने नए हथियार की धमक सुनाई है और कह दिया है कि इस हथियार से दुनिया को डरना होगा। एक तरफ ईरान न्यूक्लियर डील के लिए अमेरिका से बात कर रहा है और दूसरी तरफ नए हथियारों से डराने की कोशिश भी कर रहा है। ये कौन सा हथियार है? क्या ईरान परमाणु बम बना चुका है? ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি, কিন্তু এর মধ্যে ইউরোপের নতুন আরেকটি সংঘাত শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হঠাৎই উত্তপ্ত হয়ে উঠছে ফিনল্যান্ড সীমান্ত। স্যাটেলাইটে ধরা পড়েছে নতুন ঘাঁটি, সাজোয়াজান আর সামরিক উপস্থিতি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রত্যাশার কথা জানায়। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রথমেই কথা বলেন প্রতিনিধি দলের প্রধান খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদেরকে সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানালেও আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি। তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি যা আন্দাজ করতে পেরেছিল তার উপর ভিত্তি করে তার একটি লিখিত বক্তব্য নিয়ে এসে প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন এবং সেই ভিত্তিতেই আলোচনা হয়। পরে লিখিত বক্তব্যের সারাংশ সাংবাদিকদের পড়ে শোনান খন্দকার মোশাররফ হোসেন। তাতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য দাবি জানিয়েছে। আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার
চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নে আমরা প্রচেষ্টা নেব। সুনির্দিষ্ট রোডম্যাপের আশ্বাস পেয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয় নাই। আলোচনায় তারা সন্তুষ্ট কিনা এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় এখনই নয় বলেও মন্তব্য করেন এই নেতা। আলোচনার সারসংক্ষেপ হিসেবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, মূলত সংস্কার, বিচার এবং নির্বাচন এই তিনটা বিষয়ে কথা হয়েছে। তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে। বিএনপির সাথে বৈঠকের পরপরই জামাতে ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির আমির শফিকুর রহমান। তিনি জানান, দুই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছে জামাত। এই সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটা অর্থবহ নির্বাচন হবে, যে নির্বাচনে সমতল মাঠ থাকবে। নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো ধরনের ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে না। এখানে পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব চলবে না। বিএনপি যে তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে সে বিষয়ে জামাতের অবস্থান জানতে চাইলে জামাত আমির বলেন, তারা কারো পদত্যাগ চাননি। তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই একটা ভালো কারোই কোনো পদত্যাগ চাইনি। এই সময় আমরা যখন ওই রকম প্রয়োজন অনুভব করবো তখন আপনাদের। এদিকে এনসিপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার সময় হওয়া সব জাতীয় নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে। পাশাপাশি এনসিপি যে বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চান না, এই বিষয়টিও সাংবাদিকদের সাথে কথা বলার সময় উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি। সরকার কেন এনসিপিকে ডেকেছে এই প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে আলোচনা করতে। এই পরিস্থিতিতে উনি কাজ করতে পারছেন না। উনি দায়িত্ব ছেড়ে দেবেন কিনা এ বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতেই ওনার সাথে আজকের এই বৈঠক। আসছে কুরবানির ঈদ, চলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক কঠিন মুহূর্ত। আর তাই এবার বাংলাদেশে গরু নিয়ে এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে। এই ঈদে কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই। সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবছর কোরবানির পশুর চাহিদা দাঁড়াবে 1,25,00,000। এই গবাদি পশু সরবরাহ করা হবে শতভাগ দেশীয় উৎস থেকে, অর্থাৎ আমদানি শূন্য এবং সীমান্ত ঘেঁষা নির্ভরতা শূন্য। এ কারণে ভারতীয় অর্থনীতি, বিশেষ করে পশুভিত্তিক কৃষিখাত আজ রয়েছে চরম সংকটে। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া থেকে শুরু করে দেশের অন্তত 30টি জেলায় তৈরি হয়েছে খামার ভিত্তিক গরু উৎপাদন কেন্দ্র। লাখো কৃষক এখন নিজেদের খামারে গরু বিক্রি করছেন অনলাইন হাটে, পাচ্ছেন স্বাস্থ্য সার্টিফিকেট ও ডিজিটাল মূল্য যাচাইয়ের সুবিধা। এক কথায় ভারতের গরুর জন্য আর জায়গা নেই বাংলাদেশে। শুধু অভ্যন্তরীণ বাজার নয়, বাংলাদেশ এখন চায় বিশ্বের অন্যান্য দেশেও রফতানি করতে। সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার কিছু দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ দেখাচ্ছে। টাকা পয়সা ইউক্রেন যুদ্ধের পর থেকে আসলে আমরা টাকা পয়সার প্রবলেমে আছি। সেটা আমাদের দেশের কোনো পলিটিক্যাল প্রবলেম না, এটা ইন্টারন্যাশনাল মার্কেটের প্রবলেম। ইন্টারন্যাশনাল মার্কেটে ইউক্রেন যুদ্ধের পরে যেভাবে ধস নেমেছে অর্থনীতিতে, গার্মেন্টসে এসে এটার আমরা ভোগ করতেছি এই কষ্টটা গার্মেন্টস মালিকরা। 2023 সালে ডিসেম্বরে একসাথে 54% থেকে 60% বেতন বেড়ে গেল গার্মেন্টসে। একই সাথে গ্যাস বিল 12 টাকার থেকে 32 টাকা 50 পয়সা পার ইউনিট বেড়ে গেল। যিনি সরকারের দায়িত্বে ছিলেন তিনি আসলে গার্মেন্টসের
বেতন বাড়াতে হবে দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে। আমি বলবো ওয়ার্কারের জন্য এটা ঠিক করেছে। গ্যাস বিল বাড়াতে হবে, গ্যাসের দাম বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা গ্যাস ইম্পোর্ট করে আনি, আমি বলবো ঠিক করেছেন। কিন্তু গার্মেন্টস মালিকরা টাকা কোথায় পাবে এই কথাটা বলার তো কেউ নেই। এক সময় মনে করা হতো চীনের প্রতিদ্বন্দ্বী ভারত, কিন্তু এই দৃশ্য যেন চিরতরে চীনের প্রতিদ্বন্দ্বীর খাতা থেকে মুছে দিল ভারতকে। বলা চলে চীন ভারতে দিয়ে দিল 7 গোল। সমুদ্র যুদ্ধের জন্য এখন প্রস্তুত চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান। আর এটি এতই শক্তিশালী যে ভারত নয়, সমুদ্র যুদ্ধে চীনের তুলনা চলে শুধুমাত্র আমেরিকার সাথে। ফুজিয়ানে যুক্ত করা হয়েছে এমন কিছু প্রযুক্তি যা এর আগে চীনের বিমানবাহী ক্যারিয়ারগুলোতেও ছিল না। বিপরীতে ভারতের বিমানবাহী রণতরী INS বিক্রান্ত এখনো সেই পুরনো প্রযুক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাগরে। সেই সাথে চীন এই নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে নিজেদের বহরে যুক্ত করবে নতুন স্টেলথ ফাইটার J-35। অন্যদিকে ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ভরসা পুরনো MiG-29। ফুজিয়ান এয়ারক্রাফট ক্যারিয়ারের দৈর্ঘ্য 300 মিটার এবং প্রস্থ 78 মিটার। এর ওজন 80 টনেরও বেশি। দৈর্ঘ্য, প্রস্থ এবং ওজনের তুলনায় এটি আমেরিকার সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডের সমান। নতুন ক্যারিয়ার ফুজিয়ানে স্কাই জাম্প টেক অফের বদলে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম যুক্ত করেছে, যা এটি ভারতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আরও বহু গুণ উন্নততর করে তুলেছে। এই প্রযুক্তি যুক্ত হওয়ায় চীনের ফুজিয়ার ক্যারিয়ার থেকে যে যুদ্ধ বিমানগুলো উড়বে সেগুলো আরও বেশি মিসাইল এবং বোমা নিয়ে উড়ার সক্ষমতা পাবে। You know the first and last one, and because of that concern, our government has sent us over here, and various delegations comprising of knows the threat, and unfortunately we have lost huge amount of human lives. প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আসলে পদত্যাগ করতে চেয়েছিলেন কিনা বা কেন চেয়েছিলেন। ওনার কথায় আমরা বুঝেছি যে ওনার কাছে মনে হয়েছে যে উনি আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো যে কোঅপারেশন বা যে পরিবেশ সেটা পাচ্ছেন না বলে উনি উপদেষ্টাদের বৈঠকে বলেছিলেন আমি আর থাকবো না। এবং উনি একটা বক্তব্য, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে উনি ওনার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপদেষ্টারা ওনাকে বুঝিয়ে সেটা থেকে নিবৃত্ত করেছেন। ওনার সর্বশেষ কথা যেটা উনি আমাদেরকে বলেছেন সেটা হলো ওনার মূল টার্গেট হচ্ছে একটা সুষ্ঠু এবং ঐতিহাসিক একটা নির্বাচন দেয়া। কিন্তু সেই নির্বাচন দেওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রশাসন সহ সব বিষয়ে ওনার একটা নেতৃত্ব এবং কর্তৃত্ব স্থাপন করা। উনি যখন বুঝবেন যে এখন উনি কমফোর্টেবল, সব কিছুর উপর নিয়ন্ত্রণ এবং নির্দেশনামা সঠিকভাবে হচ্ছে, তখন উনি নির্বাচনের একটা তারিখ বা রোডম্যাপ উনি আমাদেরকে দেবেন। अमेरिकी राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने रूस पर अमेरिकी हाइपरसोनिक मिसाइल तकनीक ভিয়েতনাম এবং আফগানিস্তানে আমেরিকার কি পরিণতি হয়েছিল সেটি মনে করিয়ে দিল ইরান। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আমেরিকার উদ্দেশ্যে ভয়ঙ্কর বার্তা দিল ইরান। আয়াতুল্লাহ খামেনির ইরান যে বিশ্বের কোনো শক্তিকেই পরোয়া করে না তা আবার জানিয়ে দিয়েছে দেশটি। ইরানের সশস্ত্র বাহিনী বলছে আমেরিকা ইরানের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোকে উস্কানি দিচ্ছে। আমেরিকার কোনো ষড়যন্ত্র ভালো পরিণতি ডেকে আনবে না। এজন্য ভিয়েতনাম আর আফগানিস্তানে আমেরিকার পরাজয়ের কথা মনে করিয়ে দিল দেশটি।
ইসরায়েলের আকাশে এখন যুদ্ধের ছায়া ঘন হয়ে এসেছে। তেল আবিবের গোয়েন্দা ও সামরিক মহলের গুঞ্জন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনা যদি একেবারে ভেস্তে যায় তাহলে আর দেরি নয়, ইসরায়েল সরাসরি হামলা চালাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর। কারণ তেল আবিব বিশ্বাস করে ইরান কূটনৈতিক আলাপের আড়ালে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। আর একবার যদি সেই অস্ত্র তাদের হাতে চলে যায় তাহলে পুরো অঞ্চলের আধিপত্য হারাবে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, এই টাকা পয়সা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতি এখন কেবলই মরীচিকা। গত কয়েক মাস ধরে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করেও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি চুক্তি করাতে ব্যর্থ হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোনোভাবেই বশে আনতে পারছেন না ট্রাম্প। শুরুতে পুতিন ট্রাম্পের প্রতি কিছুটা প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও দিন দিন তিনিও মুখ ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্পের কাছ থেকে। বেপরোয়া হয়ে উঠেছেন ইউক্রেনের ওপর। কারণ পুতিন ভালো করে জানেন বিশ্বে কতটা শক্তিশালী রাশিয়ার অবস্থান। ভৌগোলিক কারণে চাইলেই কোনো দেশ রাশিয়াকে সহজে আক্রমণ করতে পারবে না। রাশিয়ার বিশাল ভূমি এর অন্যতম রক্ষা কবচ। রাশিয়াকে অ্যাটাক করতে হলে তাদের ব্যাপক রসদ নিয়ে রওনা দিতে হবে মস্কোর উদ্দেশ্যে। তাই যৌক্তিক কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নাকে রশি দিয়ে ঘোরাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সামরিক খাত আবারও বিশ্বমঞ্চে নিজের অবস্থান জানিয়ে দিল। একসময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃতি পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্ত্র রপ্তানির দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছিল। কিন্তু সেই ছন্দপতন যেন আবারও পুনরুদ্ধার করতে চলেছে মস্কো। কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ঘোষণা দিয়েছেন রাশিয়া সামনে আরও বেশি অস্ত্র রপ্তানি করবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিনের এই বক্তব্য যেন নতুন এক বার্তা যে রাশিয়া শুধু যুদ্ধের জন্য প্রস্তুত নয়, বরং যুদ্ধ প্রযুক্তির বিশ্ববাজার দখলের দিকেও নজর দিচ্ছে। নির্বাচনের সময় বেশি পেছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছেন সিপিবি নেতা মুজাহিদুল ইসলাম সেলিম। এদিকে 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন নেতারা। মঞ্জু বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছিলেন না বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইউনূস। প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত হলেই নির্বাচনের রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশের মঙ্গল হবে না বলেও জানিয়েছেন নেতারা। সব ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আমরা বলেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য আমরা অনেকেই সেখানে মত প্রকাশ করেছি যে এটা বেটার হয় ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচনটা করা যায়, 5 ফেব্রুয়ারির মধ্যে। বাকিটাও আমরা বলেছি যে আমরা এটা ব্যাপারে রিজিড না, ওনার জন্য যেটা সুবিধা হয়। বেশি সময় ক্ষেপণ করলে সমস্যা সমাধানের জন্য সময় ক্ষেপণ যদি করেন উল্টাটা হতে পারে। উল্টাটা হলো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে, তখন আর কিছুই করার থাকবে না। দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। সেদিক থেকে আমরা বলেছি আপনার উচিত হবে আপনি এবং আপনার সরকারের যে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবার কাছে আপনি সমানভাবে সবাইকে বিচার করবেন। यूपी के अलीगढ़ में हरद्वाजगंज थाना क्षेत्र के गांव अलहदादपुर स्टेडियम के सामने शनिवार सुबह गौवंश मांस बेचने के संदेह को लेकर बवाल हो गया। मैक्स पिकअप गाड़ी को गौवंश ले जाने के संदेह में लोगों ने पकड़ लिया।
गुस्साई भीड़ ने तोड़फोड़ करते हुए गाड़ी में आग लगा दी। वहीं उसमें सवार चालक समेत 4 लोगों को बेरहमी से पीटते हुए अधमरा कर दिया। पुलिस ने भीड़ से बचाकर उन्हें अस्पताल पहुंचाया। इसके बाद लोगों ने दिल्ली कानपुर हाईवे पर जाम भी लगाया। एसपी देहात कई थानों के फोर्स के साथ मौके पर पहुंचे, तब जाकर बवाल को शांत कराया जा सका। फिलहाल मौके पर भारी संख्या में पुलिस बल तैनात है। मामले को लेकर कई वीडियो सामने आए हैं। वीडियो इतना विभत्स है कि हम आपको वो दिखा भी नहीं सकते। मामले को लेकर राजनीतिक बवाल भी तेज हो गया है। मामले पर कांग्रेस सांसद इमरान प्रतापगढ़ी ने एक पोस्ट लिखा, साथ ही यूपी की कानून व्यवस्था पर गंभीर सवाल उठा दिए। प्रतापगढ़ी ने एक्स पर लिखा, कल अलीगढ़ में जिस तरह से भीड़ द्वारा मीट कारोबारियों के साथ मॉब लिंचिंग की गई, वो किसी आतंकवाद से कम नहीं है। किसी भी संभ्रांत व्यक्ति द्वारा वो विजुअल देख पाना भी संभव नहीं है। पहले मीट कारोबारियों से रंगदारी मांगी गई, सफल न होने पर गाड़ी में आग लगा दी गई और फिर जानलेवा तरीके से मारा गया। क्या उत्तर प्रदेश की कानून व्यवस्था यही है? जिन दिनों में भारत पूरी दुनिया के सामने एकजुटता का संदेश दे रहा है, उन्हीं दिनों में ऐसे विजुअल्स आना क्या सरकार के लिए शर्मिंदगी का कारण नहीं बनेंगे? क्या प्रशासन का इन गुंडों पर कोई कंट्रोल नहीं है, या फिर मुसलमानों की लिंचिंग के लिए खुली छूट मिली हुई है? क्या प्रशासन इस मामले में ऐसी कार्रवाई करेगा कि नजीर बन सके? आने वाले संसद सत्र में इस तरह के मामलों को पुरजोर तरीके से देश की संसद में उठाऊंगा।